নমস্কার, আপনাদের জন্য রইল দিনের সবথেকে চর্চিত 10টি সংবাদ। শুরুতেই হেডলাইন। যতই বিরাট রদবদল করুন না কেন, রাজ্যের পুলিশ বিভাগে ব্যর্থ মমতাকে তুলোধনা করলেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার। বাংলাদেশের অশান্তির ঘটনাকে সামনে রেখে এ রাজ্যেও হিংসা ছড়ানোর চেষ্টা করবেন না, এটা উত্তরপ্রদেশ নয়, বিজেপিকে আক্রমণ মমতার। একের পর এক বড় চমক তৃণমূলের। 21-এর ভোটের আগে ছেড়েছিলেন তৃণমূল, আর এবার 26-এর ভোটের আগেই ফিরে এলেন তৃণমূলে। এ নিয়ে জল্পনা তুঙ্গে। প্রস্তুতি তুঙ্গে এক দেশ এক ভোট, সংসদের চলতি অধিবেশনেই বিল পেশ মোদী সরকারের। বাংলাদেশের চ্যাংড়া ছাত্র নেতাদের হাতে ক্ষমতা, শাসন প্রতিষ্ঠা হবে কোথা থেকে, বাংলাদেশ নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ। পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাসে নাম তৃণমূল নেতার, এই তথ্য জনসমক্ষে আসতেই সাধারণ মানুষের ক্ষোভের সঙ্গে সুর মিলিয়েছে বিজেপি। ওবিসি মামলায় বড় ধাক্কা রাজ্যের, বাতিল হয়ে গেল সব সার্টিফিকেট। কি রায় দিল সুপ্রিম কোর্ট, দেখুন বিস্তারিত। নিয়মিত দিনের সেরা এবং নির্ভুল খবর পেতে সাবস্ক্রাইব করুন আজকের বাংলা সংবাদ চ্যানেলটিকে। আসছি খবরের বিস্তারিত নিয়ে। ফের বোমার বলি মুর্শিদাবাদে, এবার 3 জনের মৃত্যু। রাজ্যের পুলিশ বিভাগে ব্যর্থ মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে পোস্ট দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। লিখলেন, যতই বিরাট রদবদল করুন না কেন, দুষ্কৃতীদের কাছে পশ্চিমবঙ্গই একমাত্র প্রমাণিত স্বর্গরাজ্য। বারুদের স্তূপে পশ্চিমবঙ্গের কোনো নাগরিকই আর সুরক্ষিত নন। পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে তীব্র বিস্ফোরণ ঘটে মুর্শিদাবাদের সাগরপাড়া থানার খয়েরতলা গ্রামে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে একটি পাকা বাড়ির ছাদ ভেঙে যায়। স্থানীয়দের অবশ্য দাবি, বিস্ফোরণের শব্দে ভেঙে যায় জানলার কাঁচ। ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় 3 জনকে পড়ে থাকতে দেখেন তারা। ওই 3 জনের মধ্যে একজনের ঘটনাস্থলেই, আর বাকি 2 জনের মৃত্যু হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজে। কিভাবে এই বিস্ফোরণ? প্রাথমিক তদন্তে অনুমান, যে ঘরে বিস্ফোরণ ঘটেছে সেই ঘরে বসেই বোমা বাঁধছিলেন ওই 3 জন। এক্স হ্যান্ডেলে সুকান্ত লিখেছেন, বোমা তৈরির অবৈধ কারবার চালাতে গিয়ে গতকাল রাতে মুর্শিদাবাদে বিরাট বিস্ফোরণে উড়ে গেল একটি বাড়ির চাল। ঘটনায় অবশ্য 3 জন কুখ্যাত দুষ্কৃতীরও প্রাণ গিয়েছে। বিস্ফোরণের তীব্রতায় আশেপাশের বাড়িগুলিও ক্ষতিগ্রস্ত হয়েছে। অথচ হাস্যকর বিষয় এটাই, দীর্ঘদিন ধরে বোমা তৈরির কুটির শিল্প ওই জায়গায় চললেও পুলিশের কাছে কোনো খবরই ছিল না। সঙ্গে কটাক্ষ, রাজ্যে শিল্প টিকছে না বলেই কি বোমা শিল্পের অবৈধ স্বীকৃতি দিতে পুলিশ এখন থেকে দুষ্কৃতীদের প্রয়োজনীয় ছাড়পত্র দিচ্ছে? এদিকে স্রেফ মুখ্যমন্ত্রী নয়, রাজ্যের পুলিশ মন্ত্রীও মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি তার নির্দেশেই বড়সড় রদবদল ঘটে গিয়েছে রাজ্য পুলিশে। সরিয়ে দেওয়া হয়েছে গোয়েন্দা প্রধান রাজশেখরনকে। কিন্তু কেন? কসবার তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে গুলিকাণ্ডের পর থেকে পুলিশের ভূমিকা নিয়ে সমালোচনা করছিলেন ফিরহাদ হাকিম, সৌগত রায়ের মতন তৃণমূলের সাংসদ মন্ত্রীরাই। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। বাংলাদেশের অশান্তির ঘটনাকে সামনে রেখে রাজ্যেও হিংসার পরিবেশ তৈরির চেষ্টা করা হচ্ছে বলে সোমবার বিধানসভায় অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটি রাজনৈতিক দল এবং মিডিয়ার একাংশ এই প্ররোচনা দিচ্ছে বলে অভিযোগ রাজ্যের প্রশাসনিক প্রধানের। এ প্রসঙ্গে উত্তরপ্রদেশ, রাজস্থানের নাম উল্লেখ করে বিজেপিকে আক্রমণও শানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, একটা নির্দিষ্ট রাজনৈতিক দল এবং কয়েকটা মিডিয়া যা করছে তা যথাযথ নয়। নতুন করে আগুন লাগানোর জন্য কিছু ফেক ভিডিও ভাইরাল করা হচ্ছে। বাংলায় গণতন্ত্র অটুট রয়েছে বলেই যে যা খুশি করতে পারছে মনে করিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এটা উত্তরপ্রদেশ বা রাজস্থান নয় যে আপনাদের ব্যান করব, গ্রেফতার করব। ওখানে যেভাবে সাংবাদিকদের একসময় গ্রেফতার করা হয়েছিল, আমার কাছে সেই ছবি আছে। একই সঙ্গে সতর্ক করেছেন, আবেদন করছি যথাযথ থাকুন। আর কিছু ফেক ভিডিও ভাইরাল করা হচ্ছে, একটা নির্দিষ্ট রাজনৈতিক দল এটা করছে নতুন করে আগুন লাগানোর জন্য। সব পক্ষের মানুষকে বলবো, এটা থেকে বিরত থাকুন। ধর্ম যার যার, উৎসব সবার, রাজনীতি করবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, দাঙ্গা করে কতিপয় সমাজ বিরোধী, এরা সমাজের বোঝা, এদের থেকে সতর্ক থাকতে হবে। বাংলাদেশের পরিস্থিতির দিকে ভারত সরকার নজর রেখেছে। আমাদের পলিসি এক্ষেত্রে ভারত সরকারের সিদ্ধান্ত মেনে চলা, তাই অতিরিক্ত কথা বলে পরিস্থিতি নষ্ট করবেন না। আসুন এমন একটা পরিবেশ তৈরি করি যাতে এপার বাংলা দেখিয়ে দেবে আমাদের দেশাত্মবোধ। নাম না করে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের উদ্দেশ্যেও মুখ্যমন্ত্রীর বার্তা, যারা ভাবছেন এটা নিয়ে রাজনীতি করবেন, তাতে আপনার রাজ্যেরও ক্ষতি হবে।
একুশের বিধানসভা নির্বাচনের আগে এক ঝাঁক তৃণমূল নেতার সঙ্গে তিনিও উড়ে গিয়েছিলেন দিল্লি, যোগ দিয়েছিলেন বিজেপিতে। তারপর বিজেপির টিকিটে উত্তরপাড়া আসনে প্রার্থী হন, কিন্তু জিততে পারেননি। প্রায় বছর চারেক পর তৃণমূলে ফিরে এলেন প্রবীর ঘোষাল। সোমবার বিধানসভায় গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন তিনি। সঙ্গে ছিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। 2016 সালে বিধানসভা নির্বাচনে উত্তরপাড়া থেকে তৃণমূলের টিকিটে জয়ী হন তিনি। কিন্তু একুশের বিধানসভা নির্বাচনের আগে একাধিক তৃণমূল নেতা বিজেপিতে যোগ দেন। সেই দলে ছিলেন পেশায় সাংবাদিক প্রবীর ঘোষাল, রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়া, রুদ্রনীল ঘোষের সঙ্গে চার্টার্ড ফ্লাইটে দিল্লি উড়ে গিয়েছিলেন, যোগ দেন বিজেপিতে। একুশের নির্বাচনে উত্তরপাড়া আসনেই তাঁকে প্রার্থী করে বিজেপি, কিন্তু তৃণমূলের কাঞ্চন মল্লিকের কাছে তিনি হেরে যান। বিধানসভা নির্বাচনের পর থেকে বিজেপির সঙ্গে দূরত্ব বাড়ে তার। একসময় তিনি বলেন, বিজেপির সঙ্গে আমার মানসিক যোগ নেই। এমনকি তৃণমূলের মুখপাত্রেও তিনি লেখেন, তার মাতৃবিয়োগের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করেছিলেন বলে জানিয়েছিলেন, কিন্তু বিজেপির কোনো নেতা তাঁকে ফোন করেননি বলে সরব হন। ফলে ধীরে ধীরে বিজেপির সঙ্গে তার দূরত্ব বাড়ে। অবশেষে এদিন আনুষ্ঠানিকভাবে তৃণমূলে ফিরলেন তিনি। বিধানসভায় মমতার সঙ্গে দেখা করেন। প্রবীর ঘোষালের তৃণমূলে ফেরা নিয়ে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, প্রবীর ঘোষাল দীর্ঘদিনের সাংবাদিক, বিধায়কও ছিলেন। তাঁকে আবার দলের কাজ করতে বলা হয়েছে, সেই আবেদনে তিনি সাড়া দিয়েছেন। চলতি শীতকালীন অধিবেশন কিংবা পরবর্তী অধিবেশনে সংসদে পেশ হতে চলেছে এক দেশ এক নির্বাচন বিল। কেন্দ্র ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু করে দিয়েছে বলে সূত্রের খবর। বিল নিয়ে আলোচনা ও ঐক্যমত জোগাড় করতে এটি যৌথ সংসদীয় কমিটিতে পাঠানোরও পরিকল্পনা করেছে বলে জানা যাচ্ছে। শুধু তাই নয়, বুদ্ধিজীবী সুশীল সমাজের পাশাপাশি বিধানসভার স্পিকারদেরও এই বিষয়ে মতামত জানানোর আমন্ত্রণ জানানো হবে বলে খবর। চলতি বছর লালকেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় এক দেশ এক নির্বাচন নিয়ে সওয়াল করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি যুক্তি দেন, ঘন ঘন নির্বাচনে দেশের উন্নয়নমূলক কাজে বাধা পড়ে। প্রধানমন্ত্রী দাবি করেন, গোটা দেশ এই প্রক্রিয়াকে সমর্থনও জানাচ্ছে। সব রাজনৈতিক দলগুলিকে এই বিষয়ে সমর্থন করার আহ্বানও জানান তিনি। মোদীর সেই বার্তার পর জল্পনা তৈরি হয়েছিল এনডিএ সরকারের চলতি মেয়াদী কার্যকর হবে এক দেশ এক নির্বাচন রীতি। এ বিষয়ে সরকার পক্ষের দাবি, এই ব্যবস্থা চালু হলে ভোট প্রক্রিয়ার জন্য যে বিপুল অঙ্কের খরচ হয়ে থাকে তা অনেকটাই কমে যাবে। এক দেশ এক নির্বাচনে এর বাস্তবতা খতিয়ে দেখতে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে একটি কমিটি গঠন করেছিল কেন্দ্র। গত মার্চ মাসে সেই কমিটি রাষ্ট্রপতি ভবনে গিয়ে দ্রৌপদী মুর্মুর কাছে রিপোর্ট জমা দিয়েছে, যেখানে এক দেশ এক নির্বাচন এর পক্ষে সায় দেওয়া হয়েছে। যদিও বিরোধী দলগুলি শুরু থেকেই এক দেশ এক নির্বাচনের বিরোধিতা করে এসেছে। বিরোধী নেতারা অভিযোগ করেছেন, এই নীতি ঘুরপথে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন ধাঁচের ব্যবস্থা চালু করতে চাইছে, যা যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং সংসদীয় গণতন্ত্রের পরিপন্থী। কংগ্রেস, তৃণমূল, সিপিএম সহ বিজেপি বিরোধী দলগুলির আশঙ্কা, এক দেশ এক নির্বাচন নীতি কার্যকর হলে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় সংসদ এবং বিধায়ক নির্বাচনের ক্ষেত্রে যে বিভিন্ন ফলাফল দেখা যায় সেই বৈচিত্র্য বিনষ্ট হবে। এই সুযোগ কাজে লাগাবে বিজেপির মতো অর্থনৈতিকভাবে প্রবল শক্তিশালী দল। তাদের প্রচারের ঢেউয়ে ভেসে যাবে তুলনায় ছোট আঞ্চলিক দলগুলি। ফলে এই বিল সংসদে পেশ হলে এর তীব্র বিরোধিতায় সরব হবে বিরোধী দলগুলি। বাংলাদেশের চ্যাংড়া ছাত্র নেতাদের হাতে ক্ষমতা দিয়েছে, দেশের শাসন প্রতিষ্ঠা হবে কোথা থেকে? প্রশ্ন বিজেপি নেতা দিলীপ ঘোষের। সোমবার সকাল থেকে পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন স্থানে বিজেপির সদস্যতা অভিযানে অংশগ্রহণ করেন মেদিনীপুর লোকসভার প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা দিলীপ ঘোষ। প্রথমে সকালে নারায়ণগড়ের কালিয়ামারো, বেলদা বাজার এবং বাকিরবাড়ে সোমবার সারাদিন ব্যাপী সদস্যতা অভিযানে ছিলেন। এই সদস্যতা অভিযানে এসে বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত শক্ত করতে আমরা প্রতিটি মানুষের কাছে পৌঁছানোর সংকল্প নিয়েছি। তারই অঙ্গ হিসাবে সোমবার এই অঞ্চলগুলির মানুষদের সঙ্গে সাক্ষাৎ এবং বিজেপি পরিবারে তাঁদের স্বাগত জানানো হলো বলে জানান দিলীপ ঘোষ। বিকেলে পিংলা এবং ডেবরা বিধানসভা এলাকায়ও একই ধরনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন তিনি। বিকেলে সম্প্রতি বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভায় বাংলাদেশ প্রসঙ্গে যা বলেছেন তার প্রত্যুত্তরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, বাংলাদেশ দেখে মনে হচ্ছে কোনো সরকার নেই, উগ্রপন্থীরা দাপিয়ে বেড়াচ্ছে। মুখ্য উপদেষ্টা মোহাম্মদ ইউনুস নামমাত্র শাসক হিসাবে আছেন ঠিকই, কিন্তু ওনার ইতিহাস ওনাকে চোর দুর্নীতিগ্রস্ত আখ্যা দিয়েছে।
প্রশাসন চালানোর অভিজ্ঞতা না থাকা মোহাম্মদ ইউনূস যদি সরকারের মাথায় বসেন, তবে দেশের এই পরিণতি হওয়াটাই স্বাভাবিক। চ্যাংড়া ছাত্র নেতাদের হাতে ক্ষমতা দিয়েছেন, দেশের শাসন প্রতিষ্ঠা হবে কোথা থেকে? পাকিস্তানের মদতে ভারত বিরোধিতায় যে পথে বাংলাদেশ হাঁটছে, কয়েকদিন পর পাকিস্তানের মতোই পরিণতি হবে বাংলাদেশের। ভারতের দয়ায় বেঁচে থাকা বাংলাদেশ নিজেদের পরিণতি বুঝতে পারছে না। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গে তিনি বলেন যে উনি এতদিন পর কেন বলছেন, উনি এতদিন কেন চুপ করেছিলেন? 4 মাস ধরে ঘটনা ঘটছে, এতদিন বসেছিলেন। এখন প্রধানমন্ত্রীর ঘাড়ে দোষ চাপাচ্ছেন, আর এখন ভোটের চিন্তার জন্য এইসব বলছেন। বিকেলের সদস্যতা অভিযানে দিলীপ ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন জেলা সভাপতি তন্ময় দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ। পাকা বাড়ি থাকা সত্ত্বেও ফের আবাস যোজনায় নাম তৃণমূলের বুথ প্রেসিডেন্ট তথা অঞ্চল সেক্রেটারি। ঘটনাটি উত্তর দিনাজপুরের হেমতাবাদের। ব্যক্তিটির নাম তন্ময় পোদ্দার। এই তথ্য জনসমক্ষে আসতেই সাধারণ মানুষের ক্ষোভের সঙ্গে সুর মিলিয়েছে বিজেপি। গ্রামবাসী সহ বিরোধী দলের অভিযোগ, পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাস প্লাসের নয়া তালিকায় কিভাবে নাম রয়েছে ওই শাসক নেতার। এ নিয়েই হেমতাবাদ থানা এবং বিডিও অফিসেও লিখিত অভিযোগ দায়ের করেছে বিজেপি। শুধু তাই নয়, অবিলম্বে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারও দিয়েছে গেরুয়া শিবির। এরই সঙ্গে ওই নেতার প্রতিবেশীরাও তার বিরুদ্ধে সুর চড়িয়েছে। তাদের দাবি, সাধারণ মানুষদের বঞ্চিত করে তৃণমূল কংগ্রেস নেতার আবাস তালিকায় নাম তুলছেন। এরই প্রতিবাদে তন্ময় পোদ্দারের হাস্যকর বক্তব্য। তিনি জানান, 2011 সালে তার নাম এসেছিল আবাস তালিকায়, কিন্তু তারপর থেকেই নাকি অনিচ্ছা সত্ত্বেও বারবার তার নাম তালিকায় থাকছে। এ নিয়ে তিনি ব্লক প্রশাসনকে জানালেও নাম তালিকা থেকে বাদ পড়েনি। এখন প্রশ্ন উঠছে, তৃণমূল শাসক পুরো দায় প্রশাসনের ঘাড়ে ঠেললেও সার্ভের সময় কেন নিষেধ করেননি তিনি? বা সে সময় নিষেধ করলেও কেনই বা তার নাম রেখে দেওয়া হলো? কি করছিল প্রশাসন? তবে কি শাসক নেতা হওয়ার ভয়ই সে নামে হাত দেওয়ার সাহস পায়নি প্রশাসনিক কর্তারা, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য? প্রশ্ন অনেক উঠলেও ব্লক প্রশাসনের তরফে কেউ উত্তর দিতে রাজি হয়নি। তবে প্রশাসন সূত্রে খবর, তালিকা থেকে ওই নাম বাদ দিতে তড়িঘড়ি তৎপর হয়েছে প্রশাসন। শুধুমাত্র ধর্মের ভিত্তিতে সংরক্ষণ করা ঠিক নয়। রাজ্যের অনগ্রসর অর্থাৎ ওবিসি শ্রেণীর শংসাপত্র বাতিল মামলার সংক্ষিপ্ত শুনানিতে এমনটাই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। একই সঙ্গে অবশ্য বলা হলো, রাজ্যের মধ্যে প্রয়োজন অনুযায়ী সংরক্ষণ করার রাজ্যের অধিকারে হস্তক্ষেপ করতে চায় না আদালত। তবে এই সংরক্ষণ করতে হবে নিয়ম মেনে। ফের 7 জানুয়ারি দিনের শুরুতে এই মামলা শুনবে বিচারপতি BR গাভাইয়ের নেতৃত্বাধীন বেঞ্চ। মধ্যাহ্নভোজের পর প্রথম মামলা হিসাবে ক্রমতালিকায় ছিল এই মামলা। যদিও শুনানির শুরুতেই আদালত জানিয়ে দেয়, পর্যাপ্ত সময় হাতে না থাকায় এদিন মামলা শোনা হবে না। মামলাকারীদের এক অংশের আইনজীবী PS পাটলিওয়ালা বলেন, অন্তত একটা গোটা দিন অথবা একটি করে অর্ধে শুনলে 2 দিন সময় লাগবে বক্তব্য রাখতে। রাজ্যের আইনজীবী কপিল সিব্বল বলেন, 2 ঘন্টার মধ্যে নিজের বক্তব্য শেষ করে দেবেন। তাতে অবশ্য রাজি হয়নি আদালত। এই সময় সিব্বল অনুরোধ করেন, যত দ্রুত সম্ভব শুনানি হোক। বহু মানুষ শংসাপত্র ব্যবহার করতে পারছেন না, বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি হওয়া যাচ্ছে না। আদালত জানায়, 7 জানুয়ারি দিনের শুরুতে মামলা শোনা হবে। এরপরই সংক্ষিপ্ত শুনানি হয় আদালতে। সেখানে সিব্বল দাবি করেন, পশ্চিমবঙ্গে প্রায় 28% সংখ্যালঘু রয়েছে, যার মধ্যে 27% মুসলিম। রঙ্গনাথ কমিশনের সুপারিশে মুসলিমদের সংরক্ষণের ব্যবস্থা করা হয়। কলকাতা হাইকোর্ট অন্ধ্রপ্রদেশের একটি রায়কে সামনে রেখে মামলায় নির্দেশ দিয়েছিল। আপত্তি করে পাটলিওয়ালা জানতে চান, কিভাবে একটি মাত্র সম্প্রদায়ের জন্য আলাদা সংরক্ষণ থাকতে পারে। এই সময় বিচারপতি BR গাভাইয়ারের পর্যবেক্ষণ, শুধুমাত্র ধর্মের ভিত্তিতে সংরক্ষণ পাওয়া উচিত নয়। যদিও সিব্বল জানান, পিছিয়ে পড়া অংশকে সংরক্ষণের আওতায় আনা হয়েছে, তার মধ্যে মুসলমান ছাড়া অন্যান্য সম্প্রদায়ও রয়েছে। এরপরেই বিচারপতি KV বিশ্বনাথন মন্তব্য করেন, কমিশন না করে একটি বিশ্ববিদ্যালয় কিভাবে সংরক্ষণের তালিকা তৈরি করতে পারে? জবাবে রাজ্যের কৌশলী জানান, বিশ্ববিদ্যালয় তা করেনি, বিশ্ববিদ্যালয় শ্রেণীবিন্যাস করেছে। পাটওয়ালিয়া রাজ্যের বক্তব্যের বিরোধিতা করে দাবি করেন, সংরক্ষণের ক্ষেত্রে কোনো সমীক্ষা করা হয়নি। রাজ্যের হাতে এই সংক্রান্ত কোনো তথ্য নেই। কমিশনের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই 77 সম্প্রদায়কে সংরক্ষণের আওতায় আনা হয়েছিল। উল্লেখ্য, চলতি বছরের 22 মে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চ 2010 সালের পর থেকে তৈরি রাজ্যের সব ওবিসি শংসাপত্র বাতিল করে দেয়।
হাইকোর্টের নির্দেশে প্রায় 12 লক্ষ শংসাপত্র অকেজো হয়ে যায়। উচ্চ আদালতের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। খবর আজকের মতন এই পর্যন্তই। ধন্যবাদ।